আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, আজকে আমি ক্লাস 6 এর ইংরেজি বিষয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের সাজেশন প্রদান করব। আর এর আগে আমি ক্লাস 7, 8 এবং 9 এর এরকম সাজেশন প্রদান করেছি। যদি কেউ দেখে না থাকেন তাহলে ওটা দেখে আসতে পারেন। আমরা জানি যে আমাদের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে 3 জুলাই। আর যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু দ্বিতীয় পরীক্ষা অর্থাৎ 6 জুলাই হচ্ছে এই যে ইংরেজি। তার মানে কি আমাদের প্রস্তুতিটাই এখন থেকে নিতে হবে। আমি আজকে উপস্থাপন করব যে কিভাবে প্রস্তুতি নিলে তুমি অবশ্যই সকল প্রশ্নের উত্তর সুন্দর করে দিতে পারবে। একটা সাজেশন, মোটামুটি একটা সাজেশন দেব, যার ফলে তুমি প্রস্তুতি নিলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। চলো তাহলে দেখি এগিয়ে যাই কি রয়েছে আমাদের যে সাজেশন রয়েছে সেটার মধ্যে। আমরা জানি যে আমাদের প্রত্যেকটা এক্সপিরিয়েন্সেরই কিন্তু একটা টার্গেট থাকে, আর আমি সেই টার্গেট অনুযায়ী সাজিয়েছি এবং যেগুলো লিখেছি ওই অ্যাক্টিভিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন টাইটেল অফ দ্য এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে টপিকস, তাহলে আর এটা হচ্ছে সিরিয়াল। তাহলে এক্সপিরিয়েন্স 1-এর যে রয়েছে ক্লাস 6-এর ইংরেজি বিষয় সেটা হচ্ছে টকিং টু পিপল। আর এই জায়গায় মূলত কি করা হয়েছে, শিক্ষার্থীদেরকে ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অথবা এক্সপ্রেশন সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া। আর এটা হচ্ছে 1 নম্বর কম্পিটেন্সি। কম্পিটেন্সিটা হচ্ছে অ্যাবিলিটি টু কমিউনিকেট ইন আ গিভেন সিচুয়েশন, অর্থাৎ যে কোনো সিচুয়েশনের মধ্যে শিক্ষার্থীরা কিভাবে কমিউনিকেট অথবা যোগাযোগ রক্ষা করতে পারে সেইটা আর কি শিক্ষার্থীদেরকে শেখানো। আর এই কারণেই এটা ফর্মাল এবং ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে, কিভাবে ফর্মাল সিচুয়েশনে কথা বলতে হবে, আবার কিভাবে ইনফর্মাল সিচুয়েশনে কথা বলতে হয়, ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ অথবা এক্সপ্রেশন দিতে হয়, সেইটাই শিক্ষার্থীদেরকে শেখানো হয়েছে। আর এই জায়গায় অনেক কিছুই কাজ রয়েছে, টোটাল 11টা অ্যাক্টিভিটি রয়েছে, অর্থাৎ 1 নম্বর এক্সপিরিয়েন্সে। এই জায়গায় কনভারসেশন দেওয়া রয়েছে, এই কনভারসেশন দেওয়া রয়েছে এবং পিকচার দেওয়া রয়েছে। সর্বশেষ যেটা শিক্ষার্থীদেরকে কাজ দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1.11। এই জায়গায় যারা শিক্ষার্থী রয়েছে তারা যদি বই দেখো তাহলে 14 নাম্বার যে পেজ রয়েছে এবং অ্যাক্টিভিটি হচ্ছে 1.11। এই জায়গায় দেখবে যে 3টা পিকচার দেওয়া রয়েছে, আর ওই পিকচার সম্পর্কে শিক্ষার্থীদেরকে কি করা হয়েছে যে তারা যাতে কনভারসেশন তৈরি করে। এখন এই জায়গায় বলা হয়েছে মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশনস গিভেন ইন দ্য ইলাস্ট্রেশনস। মানে ইলাস্ট্রেশন বলতে পিকচার অথবা হতে পারে, কোনো চিত্র হতে পারে, কোনো আঁকা ছবি হতে পারে। তার মানে আর এই ক্ষেত্রে তাহলে কি করতে হবে, এই জায়গায় দেখানো হয়েছে যে 2 জন রয়েছে, এক বৃদ্ধ লোকের সাথে কথা বলতে ছোট্ট একটা ছেলে, আর 2 জন হচ্ছে অবশ্যই তারা হয়তো ক্লাস ফ্রেন্ড হবে, সেইটা সম্পর্কে আলোচনা করতেছে। এই ছবিগুলো দেখে শিক্ষার্থীদের কনভারসেশন তৈরি করতে হবে। এখন তাহলে শিক্ষার্থীরা কিসের প্রস্তুতি নিবে, এই অ্যাক্টিভিটির যেহেতু উদ্দেশ্য হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল কনভারসেশন অথবা ডায়ালগ তৈরি করা, সেই কারণে শিক্ষার্থীরা যে কোনো একটা ছবি দেখে, পিকচার দেখে তারা প্রস্তুতি নেবে যে কিভাবে যে কোনো একটা পিকচার দেখে তারা একটা কনভারসেশন তৈরি করতে পারে। সেটা যদি ফর্মাল হয় ফর্মাল, আর ইনফর্মাল যদি হয় তাহলে ইনফর্মাল। এরপরে 2 নম্বর যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা হচ্ছে লিটল থিংস। আর এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে এই যে লিটারেচার বিষয়ে অথবা সাহিত্য বিষয়ে একটু ধারণা দেয়া। আর সাহিত্যের এই জায়গায় তুলে ধরা হয়েছে পোয়েম অর্থাৎ কবিতা সম্পর্কে। আর কবিতা কাকে বলে এই জায়গায় দেওয়া রয়েছে, এবং কবিতার যে পার্ট, স্ট্যানজা এবং রাইম, এই সম্পর্কে শিক্ষার্থীদেরকে ধারণা দেওয়া রয়েছে। আর প্রথমে লিটল থিংস 2.2 এক্সপিরিয়েন্সে লিটল থিংস সম্পর্কে একটা দেওয়া রয়েছে, কবিতা দেওয়া রয়েছে, অর্থাৎ রাইম দেওয়া রয়েছে। এই রাইমের কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে, শিক্ষার্থীদের পূরণ করতে বলা হচ্ছে। আস্তে আস্তে এটা এগিয়ে যাচ্ছে এরকম ভাবে। এরপরে স্ট্যানজাটা কি, স্ট্যানজা হচ্ছে যে কোনো একটা কবিতার মধ্যে যে প্যারা থাকে, অর্থাৎ প্যারাগ্রাফের মতো, সেটাই হচ্ছে স্ট্যানজা, ভাগ থাকে। আর রাইম হচ্ছে যে এই কবিতার লাইনের সর্বশেষ শেষে যে মিল থাকে, সাউন্ডের মিল থাকে, মূলত এগুলাই হচ্ছে রাইম। আর শিক্ষার্থীরা কি করবে, এগুলো সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে যে কোনো একটা কবিতার স্ট্যানজা, রাইম এগুলো নির্ণয় করতে হবে, এবং রাইমিং ওয়ার্ড কোনগুলো সেগুলো শিক্ষার্থীরা শিখবে। আর 2.5 এক্সপিরিয়েন্সে মূলত কিছু কোশ্চেন দেওয়া রয়েছে যে স্ট্যানজা কয়টা রয়েছে, ওই যে লিটল থিংসে। আবার এরকম তাহলে থাকতে পারে কি যে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হিসেবে থাকতে পারে, একটা কবিতা দেওয়া থাকবে, এই কবিতার স্ট্যানজা কয়টা এবং রাইমিং ওয়ার্ড কোনগুলো, এগুলা আইডেন্টিফাই করা লাগতে পারে। সেই কারণে সেই অনুযায়ী প্রস্তুতি নেবে। এরপরে যে 2.6 যে অ্যাক্টিভিটি রয়েছে সেই জায়গায় কিন্তু বলা হয়েছে যে কি তুমি সাধারণত করে থাকো এমন ছোট ছোট কাজের একটি তালিকা তৈরি করো এবং শ্রেণীতে শেয়ার করো। আর এই জায়গায়
2.6 যে অ্যাক্টিভিটি, এটা একটা এগুলা তালিকা করে পরে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে। তার মানে কি যে কোনো একটা প্যারাগ্রাফ লেখার জন্য শিক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে। আর সর্বশেষ এই অ্যাক্টিভিটির যেটা কাজ 2.7, এটা হচ্ছে পোস্টার পেপার প্রেজেন্টেশন। এটা কিসের উপর, যে এই জায়গায় বলা হয়েছে 5 থেকে 6 জনের দলে, এটা দলে মিলিয়ে কাজটা করতে হবে। তার মানে দলীয় কাজটা কিভাবে করতে হয়, একটা পোস্টার পেপার কিভাবে রেডি করতে হয়, প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, এটা শিক্ষার্থীরা অবশ্যই করবে। আর এই জায়গায় তাহলে কি রয়েছে, 2.7 যে কাজ রয়েছে সেটা হচ্ছে যে কিভাবে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষ পরিষ্কার রাখতে পারে সেইটা সম্পর্কে কয়েকটা পদক্ষেপ লিখতে বলা হয়েছে। এইটা লিখে পোস্টার পেপার প্রেজেন্টেশন দিতে হবে। তার মানে শিক্ষার্থীদের পোস্টার পেপার প্রেজেন্টেশন সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে। আর আমি পারলে এরপরে যে এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটির যে রয়েছে মূল যে টার্গেট, সেই অনুযায়ী প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো। এটা ডিপেন্ড করে যারা ভিডিও দেখতেছেন তারা যদি কমেন্ট করে তার উপর চেষ্টা করব। এরপরে হচ্ছে যে 3 নম্বর এক্সপিরিয়েন্স। 3 নম্বর এক্সপিরিয়েন্সের টাইটেল হচ্ছে ফিউচার লাইস ইন প্রেজেন্ট, অর্থাৎ ভবিষ্যৎ বর্তমানের মধ্যে লুকায়িত আছে। তার মানে এটার টার্গেটটা কি, এটার টার্গেট হচ্ছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এই যে গ্রামার রয়েছে সেগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া। আর এই জায়গায় নাউন, প্রোনাউন এবং আর্টিকেল সম্পর্কে আলোচনা করা হয়েছে। এবং এই জায়গায় বিভিন্ন কাজ দেওয়া রয়েছে। প্রথমে একটা পিকচার দেওয়া রয়েছে, পিকচার দেওয়ার পর ওই জায়গায় শিক্ষার্থীদেরকে বলা হয়েছে যে নাউন কোনগুলো সেগুলো আইডেন্টিফাই করা হবে, নাউনের পর যে এগুলার পরিবর্তে কি কোন প্রোনাউন বসে। এরপরে 3.4 দেওয়া রয়েছে আর্টিকেল সম্পর্কে আলোচনা করা। এবং এরপরে সর্বশেষ যে শিক্ষার্থীদের আর্টিকেল 3.4 থেকে শুরু করে 3.5 রয়েছে। তারপরে 3.5 একটা দেওয়া রয়েছে, ফিল ইন দ্য গ্যাপস দেওয়া রয়েছে শিক্ষার্থীদের, এটা প্র্যাকটিস করার জন্য। আর 3.6 প্রোনাউন সম্পর্কেও শিক্ষার্থীদের নাউন প্রোনাউন এটা তুলনা করতে বলা হয়েছে। আর সর্বশেষ যেটা দেওয়া রয়েছে 3.8টা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা কিন্তু শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়নের জন্য রাখা হয়েছিল। যারা টিচার রয়েছেন অবশ্যই এটার মূল্যায়ন নিয়েছেন আশা করি। 3.8 কাজ কি, যে রাইট আ টেক্সট ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন্স অ্যান্ড আর্টিকেলস। এইটা আমি লিখেছি সংক্ষিপ্ত আকারে। এই জায়গায় মূলত আরিয়া নামের একজন শিক্ষার্থীর মানে পিকচারের মাধ্যমে বিভিন্ন কাজের কথা বলা রয়েছে, সারাদিন ব্যাপী যে কাজগুলো করে এটা এলোমেলো ভাবে দেওয়া রয়েছে। এটা শিক্ষার্থীরা সাজিয়ে কি করবে, এই যে নিচে যেগুলাতে কাজগুলো দেওয়া রয়েছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন এবং আর্টিকেল ব্যবহার করে ওই কাজগুলো শিক্ষার্থীরা বর্ণনা করবে। তার মানে একটা ছোট্ট একটা টেক্সট লিখবে যেখানে সে প্রোনাউন্স এবং আর্টিকেলস ঠিক মতো ব্যবহার করবে। তার মানে এটার টার্গেটই হচ্ছে কোনো একটা টেক্সট লিখবে, লেখার মাধ্যমে সে প্রোনাউনগুলো আইডেন্টিফাই মানে ব্যবহার করবে এবং আর্টিকেলগুলো ব্যবহার করবে। আর যারা শিক্ষার্থী রয়েছে এরকম যদি প্রশ্ন আসে তাহলে যে প্রোনাউন এবং আর্টিকেলগুলো ব্যবহার করতেছে সেগুলো নিচে অবশ্যই দাগ দিয়ে রাখবে, যাতে টিচার যিনি দেখবেন তাহলে সহজে বুঝতে পারেন। তার মানে আমাদের 3 নম্বর এক্সপিরিয়েন্সের কাজ কিন্তু শেষ। এরপরে আসতেছে আমাদের 4 নম্বর এক্সপিরিয়েন্স। 4 নম্বর এক্সপিরিয়েন্সটা হচ্ছে আস্ক অ্যান্ড অ্যান্সার। আর এটার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে মানে কিভাবে প্রশ্ন করতে হয় ডায়লগ তৈরি করার সময়, কনভারসেশন তৈরি করার সময় সেটা শেখানো এবং কিভাবে অ্যান্সার দিতে হয় সেটা শেখানো। আর যেহেতু প্রশ্ন করতে হয় ইন্টারোগেটিভ বাক্য দ্বারা আর অ্যান্সার দিতে হয় অ্যাসার্টিভ বাক্য দ্বারা, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ আছে এবং নেগেটিভ আছে, এগুলো সম্পর্কে এই জায়গায় ধারণা দেওয়া রয়েছে। আগে কনভারসেশন দেওয়া রয়েছে, কনভারসেশনের পর তারপরে মানে কিভাবে ইন্টারোগেটিভ বাক্য তৈরি করা হয় দুইভাবে, ডাব্লিউ যুক্ত শব্দ দ্বারা আবার অক্সিলারি ভার্ব দ্বারা, এগুলো আর কি এই জায়গায় স্ট্রাকচার এবং মানে কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে এগুলো আলোচনা করা হয়েছে। তার মানে শিক্ষার্থীরা এটা অবশ্যই শিখে নেবে যে ইন্টারোগেটিভ বাক্য কিভাবে তৈরি করতে হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে গঠিত হয় এগুলা। এরপরে 4 পয়েন্ট, এটা মূল যে আসল যেটা কাজ সেটা হচ্ছে 4.6 বলা হয়েছে টেক অ্যান ইন্টারভিউ অ্যান্ড রাইট আ প্যারাগ্রাফ। এই জায়গায় বলা হয়েছে তোমার বন্ধু, প্রতিবেশী, আত্মীয় যে কোনো একজন সম্পর্কে জানার জন্য কিছু একটা ইন্টারভিউ নিতে হবে। এখন ইন্টারভিউয়ের কোন প্রশ্নগুলো করতে পারে সেগুলোও কিন্তু আমাদের বই দেওয়া রয়েছে, 12টা কোশ্চেন দেওয়া রয়েছে। ওই কোশ্চেনগুলো কি করবে, আগে শিক্ষার্থীরা কালেক্ট করবে, মানে প্রশ্ন করবে ওই সময় শুধু ইনফরমেশনটা লিখে রাখবে। এরপরে ওই ইনফরমেশনগুলো দিয়েই একটা কি করতে হবে, একটা প্যারাগ্রাফ রেডি করতে হবে অথবা লিখতে হবে। তার মানে কি এই জায়গায়ও কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে উত্তর দিতে হয় এবং কিভাবে একটা কনভারসেশন তৈরি করতে হয় এই জায়গায় শিখতে হবে। আরেকটা হচ্ছে কিভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয় কোনো তথ্য দিয়ে, সেটাও শিক্ষার্থীদেরকে শিখতে হবে। এরপরে হচ্ছে নাম্বার 5 এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে টুগেদার উই আর এ ফ্যামিলি,
মানে একসাথে আমরা একটা কি পরিবার। এই জায়গায় কিছু কোশ্চেন দেওয়া রয়েছে 5.1 এ, যে তোমাদের ফ্যামিলিতে কতজন সদস্য রয়েছে, কারা কি কাজ করে, এইটা। আর এরপরে অনামিকা অ্যান্ড হার ফ্যামিলি সম্পর্কে ধারণা দেওয়া রয়েছে 5.3 তে। এরপরে ওইটা দিয়ে কাজ করা হয়েছে। এবং এরপরে 5.8 এবং 9 খুবই গুরুত্বপূর্ণ। 5.8 এ বলা হয়েছে যে তোমাদের ফ্যামিলির কারা হাউস হোল্ড চোরসের অর্থাৎ গৃহস্থলীর কাজগুলো করে এবং তুমি কি করো, তুমি আরো কি কি করতে পারো এটা সম্পর্কে। এবং সর্বশেষ যে 5.9 অ্যাক্টিভিটি রয়েছে, এই জায়গায় একটা প্যারাগ্রাফের মতো বলা হয়েছে যে রাইট অ্যাট লিস্ট থ্রু রিজনস ওয়াই অল মেম্বার্স অফ আ ফ্যামিলি শুড ডু হাউস হোল্ড চোরস। বলা হচ্ছে তুমি অ্যাট লিস্ট 3টা কারণ লেখো কেন কেন সকলেরই, একটা পরিবারের সকলেরই হাউস হোল্ড চোরস অথবা গৃহস্থালীর কাজ করা উচিত। এইটা এরকম একটা প্রস্তুতি, যৌক্তিক কোনো একটা লেখার রিজন কিভাবে লিখতে হবে সেইভাবে শিক্ষার্থীরা প্রস্তুতি অবশ্যই নেবে। তার মানে 5 নম্বর এক্সপিরিয়েন্স গেল। এরপরে হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার 6 এর হচ্ছে মজার একটা গল্প দেওয়া রয়েছে, দ্য মিসিং 10th ম্যান। এখন এই জায়গায় উদ্দেশ্যটা কি? এই জায়গার উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন সম্পর্কে ধারণা দেওয়া, অর্থাৎ কোন কোন জায়গায় ক্যাপিটাল লেটার বসে এবং পাংচুয়েশন, কোন ধরনের পাংচুয়েশন কোথায় বসে সেটা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়া এবং শিক্ষার্থীরা যাতে অ্যাপ্রোপ্রিয়েট পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন ব্যবহার করতে পারে সেটা আর কি শেখানো। আর এই সম্পর্কে 6.7 এ কিছু কাজ দেওয়া রয়েছে, মানে কিছু 5টা লাইন দেওয়া রয়েছে, এগুলা সাজিয়ে ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে বলা হয়েছে। এবং সর্বশেষ যে খুবই গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিটি হলো 6.8 এ কি করা রয়েছে, একটা শূন্য স্থান দেওয়া রয়েছে, মানে একটা টেক্সট দেওয়া রয়েছে, ওই জায়গায় কিছু গ্যাপস রয়েছে, ওই গ্যাপসগুলোর মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যথোপযুক্ত ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয়েছে, করতে বলা হয়েছে এবং পাংচুয়েশন মার্কস ব্যবহার করতে বলা হয়েছে। আর এটাও কিন্তু শিক্ষার্থীদের শিক্ষণকালীন মূল্যায়ন নেওয়া হয়েছে। তার মানে 6.8 এইরকম, তার মানে কোন জায়গায় ক্যাপিটাল লেটার বসবে, কোন জায়গায় কোন পাংচুয়েশন মার্কস কোথায় বসবে, এই সম্পর্কে শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ ধারণা নিয়ে প্রস্তুতি রাখবে। এরপরে সর্বশেষ যে আমাদের অ্যাক্টিভিটি রয়েছে, সেই অ্যাক্টিভিটিটা হচ্ছে কি, এক্সপিরিয়েন্স রয়েছে। এক্সপিরিয়েন্স হচ্ছে 7, এটা হচ্ছে আ ডে ইন দ্য লাইফ অফ মিনা। আর এটা বলা হচ্ছে মিনা একটা ক্যারেক্টার তুলে ধরা হয়েছে, তার সম্পর্কে, তার একটা দিনের বিভিন্ন ভালো ভালো কাজ করেছে সেই সম্পর্কে তুলে ধরা রয়েছে। আর এই জায়গায় কিছু পিকচার দেওয়া রয়েছে যে মিনা একজন বৃদ্ধ লোককে সহায়তা করতেছে, এরপরে আবার একটা ছোট ছেলেকে সহায়তা করছে যে কুকুর দেখে ভয় পাচ্ছিল, এরপরে আবার তার বান্ধবীকে সহায়তা করতেছে যে আর কি বৃষ্টিতে ভিজছিল, সে সাঁতার শেয়ারিং করে। এইরকম পিকচারের মাধ্যমে তুলে ধরা রয়েছে। আবার তার মায়ের সাথে একটা পিকচার দেওয়া রয়েছে। তারপরে এটার টার্গেটটা কি, এটার টার্গেট হচ্ছে যে অ্যাডজেক্টিভ শেখানো শিক্ষার্থীদেরকে। আবার এই জায়গায় কিছু 7.3 তে রয়েছে কিছু কোশ্চেন, কিভাবে কোশ্চেন করতে হয়, কিভাবে অ্যান্সার দিতে হয়, এটা যেটা আগে দেওয়া রয়েছে সেই কারণে এটা আর কি বলা রয়েছে। এখন 7.6 এর যে কাজ দেওয়া রয়েছে, 7.6 এর কাজ হচ্ছে যে একটা লিটল রেড নামে একটা কবিতা দেওয়া রয়েছে। এখন এর আগে কিন্তু অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি বললাম যে বিভিন্ন আলোচনা করা রয়েছে। এখন এই লিটল রেড কবিতাটা পড়ে 7 রিড দ্য কনভারসেশন অ্যান্ড ডিসক্রাইব মিনা ইউজিং অ্যাডজেক্টিভ। এখন লিটল রেড কবিতা পড়ার পরেও এরপরে শিক্ষার্থীদের 7.6 এ একটা কিছু সিচুয়েশন দেওয়া রয়েছে, এই জায়গায় কনভারসেশন দেওয়া রয়েছে। কনভারসেশনগুলো পড়ে শিক্ষা মানে মিনা সম্পর্কে, যে মিনাকে বর্ণনা করতে বলা হয়েছে। তার মানে কি, অ্যাডজেক্টিভ ব্যবহার করে মিনাকে বর্ণনা করবে, মিনা কেমন। এই কনভারসেশনগুলো পড়ে শিক্ষার্থীরা বুঝবে যে আসলে মিনা কেমন। এই জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জনকে সে সহায়তা করে। তার মানে এই জায়গায় কিন্তু যে কোনো একটা প্যারাগ্রাফ লেখার একটা এক্সপিরিয়েন্স শিক্ষার্থীদেরকে থাকতে হবে। সর্বশেষ যেটা রয়েছে 7.7, এটা হচ্ছে অ্যান্সার দ্য কোয়েশ্চেন। মানে এই জায়গায় বলা রয়েছে রাইট শর্ট টেক্সট অ্যান্সারিং দ্য কোয়েশ্চেন অ্যান্ড দেন কম্পেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস। মানে বইয়ের মধ্যে এটা দেওয়া রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে দিয়েছি যে অ্যান্সার দ্য কোয়েশ্চেন। এই জায়গায় বলা হয়েছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, মানে তোমার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে। তার মানে এইটা সম্পর্কে তুমি অবশ্যই প্রস্তুতি নেবে। তারপরে বলা হচ্ছে হু আর দে, তারা কারা।
তার মানে তাদের নাম লিখতে হবে, তারপরে তারা কারা, তোমার বাবা মা এই জায়গায় দিতে হবে। আর এটা সংক্ষিপ্ত আকারে বলতে পারো দেয়ার আর 5 মেম্বার্স, অথবা যে কয়জন মেম্বার ইন মাই ফ্যামিলি, তারপরে হু আর দে আর মাই ড্যাশ ড্যাশ ড্যাশ, এরপরে মাই সেলফ, এরপরে হচ্ছে হোয়াট আর দেয়ার নেমস, মাই ফাদার্স নেম ইজ এ ড্যাশ, যেরকম ওই রকম লিখতে হবে। ডিসক্রাইব দেম ইউজিং 3 to 5 অ্যাডজেক্টিভস, মানে তাদেরকে 3 থেকে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে বর্ণনা করতে বলা হচ্ছে। তাহলে বলবা যে মাই ফাদার ইজ ড্যাশ, মানে অনেস্ট, মাই মাদার ইজ ভেরি হার্ড ওয়ার্কিং, এরকম ভাবে লিখলেই দেখবা যে ব্রাদার সিস্টার এদের সম্পর্কে লিখতে গেলে অলরেডি অনেকগুলো অ্যাডজেক্টিভ ব্যবহৃত হবে। এরপরে বলা হয়েছে ইউ মে ইউজ অ্যাডজেক্টিভ ফ্রম দ্য লিস্ট অ্যান্ড অর ইউ ক্যান ইউজ দেম অন ইউর ওন। বলা হচ্ছে এই যে অ্যাডজেক্টিভগুলো ব্যবহার করবে, এই অ্যাডজেক্টিভগুলো তোমাদের বইয়ে একটা লিস্ট দেওয়া রয়েছে, এগুলো নিয়েও ব্যবহার করতে পারো, অথবা তুমি নিজস্ব অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারো। তার মানে এইভাবে তোমরা কি করতে পারো, অর্থাৎ 60 নাম্বার পেজ পর্যন্তই তোমাদের দেওয়া রয়েছে সিলেবাসে, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সিলেবাস। আর এইভাবে তোমরা প্রস্তুতি নিলে অবশ্যই যে কোনো টপিক আসুক তাহলে তোমরা পারবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এর পরবর্তীতে আমি হয়তো যদি পারি তাহলে এই যে একটা এক্সপিরিয়েন্সে একটা করে টপিক আলোচনা করে ভিডিওটা দিয়ে দেব। আজকের মতো এখানে শেষ করতেছি। এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে এবং লাইক দেবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।